কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত সহিংসতায় নিহতদের স্মরণে দেশব্যাপী শোক পালন করা হয়েছে। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। নিহতের স্মরণে শোক পালিত হয়েছে মেহেরপুরে। সরকারি কর্মকর্তা কর্মচারীরা কালো ব্যাচ লাগিয়ে অফিস করছেন। শোক কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন মসজিদে দোয়া মোনাজাত করা হয়েছে। নওগাঁতেও নিহতদের স্মরণে শোক পালন করা হয়। সকালে জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ের নেতা কর্মীরা শোকের অংশ হিসেবে কালো ব্যাচ ধারণ করেন। গাজীপুরে কালিয়াকৈরে সরকারি দপ্তরের সকল কর্মকর্তা কর্মচারীরা এই কর্মসূচি পালন করেন। শোক দিবসকে প্রত্যাখ্যান করে মুখে ও কপালে লাল কাপড় বেঁধে মৌন মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। দুপুরে নিপীড়নের বিরুদ্ধে শিক্ষক সমাজের ব্যানারে শহীদ মিনার থেকে মৌন মিছিল শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে পুরাতন ফজিলাতুন্নেসা হলের সামনে বৈষম্য বিরোধী স্মৃতিস্তম্ভ শেষ হয়। সেখানে চলমান কোটা আন্দোলনে সারা দেশে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় তারা শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করেন। সারা দেশে চলমান ঘটনায় আটকের প্রতিবাদ জানান। পাশাপাশি জাবির সমন্বয়ক আরিফ সোহেলকে সেতু ভবনে হামলার ঘটনায় আসামি করায় তীব্র নিন্দা জানান। নিপীড়নের বিরুদ্ধে শিক্ষক সমাজের ব্যানারে অনুষ্ঠিত জাবির শিক্ষকদের কর্মসূচিতে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নৈরাজ্য করে গ্রেপ্তার হওয়াদের পক্ষে মামলা না লড়ার ঘোষণা দিয়েছেন ময়মনসিংহের আইনজীবীরা। সকালে জেলা পরিষদের সামনে ন্যাক্কারজনক ও লোমহর্ষক হত্যা, অগ্নি সন্ত্রাস, ভাঙচুরের প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধনে এ ঘোষণা দেন তারা। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ জেলা শাখার উদ্যোগে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মোত্তালেব সহ অন্য আইনজীবীরা। এ সময় বক্তারা আন্দোলনের নামে দেশজুড়ে ধ্বংসাত্মক অপশক্তিকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করার আহ্বান জানান। কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা এবং 9 দফা দাবি আদায়ে খুলনার রাস্তায় অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। সকালে শিববাড়ি মোড় এলাকা মোড়ে মিছিল নিয়ে জড়ো হয়ে অবস্থান নেন তারা। এ সময় শিক্ষার্থীরা আন্দোলনে পুলিশের হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে আটকদের মুক্তি ও দোষীদের সঠিক বিচারের দাবি জানায়। একই দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে পঞ্চগড়ে। দুপুরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল থেকে মিছিলটি বের হয়ে মহাসড়কের পানি উন্নয়ন বোর্ডের সামনে গেলে আটকে দেয় পুলিশ। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ করে শিক্ষার্থীরা। দর্শক, রংপুরের কারফিউ শিথিল থাকা জনজীবন স্বাভাবিক। কিছুক্ষণ আগে সেখানকার পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। রংপুর সহ বিভাগের 8 জেলায় আজ সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত কার্ফিউ শিথিল রাখা হয়েছে। এতে জনমনে স্বস্তি ফিরতে শুরু করেছে, স্বাভাবিক হচ্ছে মানুষের জীবনযাত্রা। আমরা এখন রয়েছি রংপুর জেলা স্কুল মোড়ে। এখানে আমরা দেখাবো যে আসলে এখানে পুলিশের চেকপোস্ট রয়েছে এবং তারা সন্দেহভাজন মনে হলে তারা কিন্তু তল্লাশি করছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করছেন। এছাড়া কিন্তু পাশাপাশি নগরীতে র্যাব, পুলিশ, পাশাপাশি এখন সেনাবাহিনী, বিজিবি তারা কিন্তু টহল দিচ্ছেন এবং তারা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং সতর্ক অবস্থায় তারা কিন্তু নজরদারি করছেন। সব মিলিয়ে রংপুরের যে এখন পর্যন্ত পরিস্থিতি, বিভাগীয় কমিশনের পক্ষ থেকে যেটি বারবার বলা হচ্ছে যে সবকিছু স্বাভাবিক রয়েছে, এখন পর্যন্ত সবকিছু নিয়ন্ত্রণে তারা কিন্তু নিজের কাজ করছেন এবং সব প্রশাসনিক দল তারা কিন্তু মাঠে রয়েছেন। বিশেষ করে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজেপি তারা কিন্তু নিয়মিত টহল জোরদার করেছেন। আপাতত এই ছিল আমার কাছে রংপুরের কারফিউ পরিস্থিতি সর্বশেষ খবর। সারা দেশের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। চট্টগ্রামে ভোর 6টা থেকে রাত 9টা পর্যন্ত কারফিউ শিথিল রয়েছে। অভ্যন্তরীণ রুটের গণপরিবহন চলাচলের পাশাপাশি চলছে দূরপাল্লার যানবাহন। স্বাভাবিকভাবে চলাফেরা করছে মানুষ। সেনাবাহিনী ও বিজিবির পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানো হয়েছে বরিশালে। এই মহানগরীতে 15 ঘণ্টা কারফিউ শিথিল করা হয়েছে। বিভিন্ন স্থানে ভিড় বেড়েছে মানুষের। এছাড়া খুলনা, রাজশাহী, সিলেট, রংপুরে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মেহেরপুরে কারফিউ শিথিলের সময় বাড়ায় স্বাভাবিক হতে শুরু করেছে জেলার পরিবেশ। চলছে অফিস আদালতের কার্যক্রম। এছাড়া দূরপাল্লা ও আন্তঃজেলার সব সড়কে স্বাভাবিক হয়েছে যানবাহন চলাচল। ভোলায় কারফিউ চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নৌবাহিনী, র্যাব, পুলিশ যৌথ মহড়া দিচ্ছে।
দর্শক, খুলনার কারফিউ শিথিল রয়েছে, তবে আজ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে। কিছুক্ষণ আগে সেখানকার পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী SM মনিরুজ্জামান। আজ সকালে 11টার দিকে খুলনা নগরীর শিববাড়ি মোড়ে তারা একত্রিত হয়েছেন এবং বিভিন্ন স্লোগানে কিন্তু এই এলাকায় সকল প্রকার যানবাহন বন্ধ করে দিয়েছিল। প্রায় 11টা থেকে 2টা পর্যন্ত তারা এই এলাকায় অবস্থান করেছিল এবং আশপাশের সকল সড়ক কিন্তু তারা বন্ধ করে দিয়েছে বিভিন্ন স্লোগান। সেই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি, তারা কিন্তু প্রথম দিকে মাত্র 20 থেকে 25 জন ছেলে মেয়ে এসে মিছিল সহকারে এসে এই শিববাড়ি মোড়ে ঠিক আমার পিছনটায় অবস্থান নেয়। সেই সময় কিন্তু প্রশাসনের পক্ষ থেকে পুলিশ তাদেরকে সরে যেতে আহ্বান করে, কিন্তু তারা বলে তারা 10 থেকে 15 মিনিট অবস্থান করে চলে যাবে। যখন তারা এই 20 থেকে 25 জন স্লোগান দিতে থাকে, তখন কিন্তু আশপাশের এলাকা থেকে আরও কয়েকশো ছেলে মেয়ে এসে উপস্থিত হয় এবং তখন তারা কিন্তু আর সরে যেতে রাজি হয় না। তার ফলে কিন্তু তারা প্রায় 3 ঘন্টা অবস্থান করে এবং 3 ঘন্টা অবস্থান করার পরে খুলনার পুলিশ কমিশনার এসে তাদেরকে প্রথমে সরে যেতে বলে। তিনি বলেন যে বাংলাদেশের কোথাও কোনো আন্দোলন হচ্ছে না, তোমরাও খুলনার এই আন্দোলন থেকে সরে যাও। তারা কিন্তু প্রথমে যেতে রাজি হয়নি। পরবর্তীতে পুলিশ কমিশনার 10 মিনিট সময় বেঁধে দেন এবং তিনি বলেন 10 মিনিটের ভিতরে যদি তোমরা এই স্থান ত্যাগ না করো তাহলে কিন্তু প্রশাসন তোমাদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে বাধ্য হবে। তারই ধারাবাহিকতায় আস্তে আস্তে কিন্তু ছাত্ররা সরতে শুরু করে এবং প্রায় 10 থেকে 12 মিনিটের মধ্যেই কিন্তু এই এলাকা ফাঁকা হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই এলাকার যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এতক্ষণ খুলনার পরিস্থিতি জানাচ্ছেন SM মনিরুজ্জামান। শরীয়তপুর 2 আসনের সংসদ সদস্য ও সাবেক পানি সম্পদ উপমন্ত্রী AKM এনামুল হক শামীম বলেছেন, কোটা আন্দোলনকে পুঁজি করে বিএনপি জামায়াত শিবির নাশকতা করে দেশকে তালেবান রাষ্ট্রে বানাতে চাইছিল, আর শেখ হাসিনার নেতৃত্বে দেশ তা থেকে রক্ষা পেয়েছে। সকালে শরীয়তপুরে ভেদরগঞ্জ চরভাগার পাইক বাড়িতে নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলার মোট 50 জনকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণকালে এসব কথা বলেন তিনি। এর আগে সোমবার শরীয়তপুরের নড়িয়া উপজেলা আওয়ামী লীগের প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনামুল হক শামীম। দেশীয় এবং আন্তর্জাতিক ব্যক্তিরা ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে মাননীয় প্রধানমন্ত্রী সরকারকে উচ্ছেদ করার জন্য। আমাদের কোমলমতি শিক্ষার্থীদের কাঁধে ভর করে জামাত শিবির কি তাণ্ডব বাংলাদেশে করেছিল গত কয়েকদিনে, এখনো সেই ষড়যন্ত্র অব্যাহত আছে। আমি শুধু বলবো, একমাত্র শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ। কোটা সংস্কার আন্দোলনে দুষ্কৃতকারীদের ধ্বংসযজ্ঞে অচল হয়ে পড়েছে নারায়ণগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিস। এতে চরম ভোগান্তিতে পড়েছে জেলার হাজারো গ্রাহক। কবে নাগাদ কাজ শুরু হবে জানা নেই কারো। জরুরি প্রয়োজনে নরসিংদী, মুন্সিগঞ্জ ও ঢাকার কেরানীগঞ্জের পাসপোর্ট অফিসের সহযোগিতা নিতে বাধ্য হচ্ছেন গ্রাহকরা। এদিকে নীলফামারীর সৈয়দপুরেও ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় দুর্বৃত্তরা। জেলা প্রতিনিধিদের তথ্যছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলন 18 জুলাই দুষ্কৃতিকারীদের প্রবেশে রূপ নেয় ধ্বংসযজ্ঞে। আন্দোলনকে পুঁজি করে দেশজুড়ে চালানো হয় ভাঙচুর, করা হয় অগ্নিসংযোগ। 18 জুলাই রাতে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে একদল দুর্বৃত্ত। এতে পুড়ে যায় অসংখ্য তৈরিকৃত পাসপোর্ট, কম্পিউটার সহ গুরুত্বপূর্ণ নথিপত্র। পাসপোর্ট অফিসের এমন ধ্বংসযজ্ঞে ব্যাহত হচ্ছে সেবা প্রদান। সেবা প্রার্থীরা এসে হতাশ হয়ে ফিরতে হচ্ছে। আমার পাসপোর্ট আসলে হয়ে গেছে, নিতে আসছিলাম, এসে দেখলাম যে এখানে অফিস পুরো একবার ছাই, অফিস বন্ধ। আমার অনেক ভোগান্তি, কেন আমার তো জরুরি পাসপোর্ট দরকার। সাধারণ জনগণ আমরা এই ভুক্তভোগীর জন্য আমরা কাকে দায়ী করব? ক্ষতিগ্রস্ত পাসপোর্ট অফিসের গ্রাহকদের সেবার জন্য বিকল্প কথা জানান এই কর্মকর্তা। থানা ওয়াইজ কতুল্লা নারায়ণগঞ্জের যাবে কেরানীগঞ্জে, সোনারগাঁ আরোগ্য তারা যাবে নরসিংদী অফিসে, আর বন্দর সিদ্ধিরগঞ্জ তারা যাবে হলো মুন্সিগঞ্জ অফিসে। তারা পরবর্তী তাদের কার্যক্রম যেগুলো সম্পন্ন হয় নাই, পাসপোর্ট প্রিন্টে যায় নাই, ওই কাজটা সম্পন্ন করার জন্য তারা যাবে ওই থানা ওয়াইজ ওই অফিসগুলোতে গেলে তারা সেবাটা পাবে। সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনায় ক্ষতির পেছনে দায়ীদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান এই কর্মকর্তা। অগ্নিসংযোগ এর সাথে জড়িত ছিল এরকম গ্রেফতারের পরে কিন্তু তারা কিন্তু আমাদের কাছে প্রাথমিকভাবে যে স্বীকারোক্তিটা দিয়েছে, সেই স্বীকারোক্তিতে কিন্তু আমরা এই আমাদের নারায়ণগঞ্জ জেলার বিএনপি এবং জামাতের
যারা নেতা কর্মী তাদের নাম কিন্তু আমরা পেয়েছি। আমাদের অপারেশনাল কার্যক্রমটা কিন্তু চলমান আছে এবং এটা চলমান আছে। এদিকে নীলফামারী সৈয়দপুরে কোটা সংস্কার আন্দোলনে পুড়িয়ে দেওয়া হয় পুলিশ বক্স, মোটরসাইকেল। ভাঙচুর চালানো হয় রেলওয়ে পুলিশের গোয়েন্দা শাখায় ও পুলিশ সুপারের কার্যালয়ের প্রধান ফটক সহ বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনায়। আহত হয় বেশ কয়েকজন পুলিশ ও গণমাধ্যম কর্মী। সরকারের সম্পদ নয়, জনগণের সম্পদ। এই ক্ষয়ক্ষতিটা যেটা করছে এটা জনগণের ক্ষতি। এক বেলা খাচ্ছি, দুই বেলা না খেয়ে আসি, আমরা কাকে বলতে যাব? কে আমাদেরকে দিবে? সৈয়দপুর জুড়ে চালানো নাশকতায় সদর থানায় 4টি মামলা দায়ের করা হয়। আটক করা হয় 58 জন দুষ্কৃতিকারীকে। সৈয়দপুরে এসে 3টি মামলা, এই 3টি মামলায় এ পর্যন্ত আমাদের অ্যারেস্ট হয়েছে 41 জন। এই সর্বমোট আমাদের 58 জন অ্যারেস্ট আছে। ইমরুল কায়েস, RTV। টাঙ্গাইলের ঘাটাইলে হালিমা বেগম নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার সন্ধানপুর ইউনিয়নের চিরিঙ্গাবাইদ এলাকায় দেবর রানা মিয়ার ঘরের বারান্দা থেকে গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, হালিমার মৃতদেহ বারান্দায় ঝুলতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরিবারের দাবি, তাকে হত্যা করে মৃতদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। সেতু না থাকায় চরম দুর্ভোগে গাজীপুরের কাশিমপুর ডঙ্কার বিল এলাকার বাসিন্দারা। ঘাটে নেই যাত্রী ছাউনি, নেই টয়লেটের ব্যবস্থা ও চলাচলের ন্যূনতম সুবিধা। তবু জীবনের ঝুঁকি নিয়ে নৌকা ও ট্রলার ব্যবহার করে প্রতিনিয়ত চলাচল করে হাজারো মানুষ। অভিযোগ আছে বাড়তি ইজারা দায়ের। গাজীপুর থেকে আজহারুল হকের তথ্যছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। গাজীপুরের কাশিমপুর উপজেলার ইসলামপুর এলাকার মানুষকে এভাবেই পারাপার হতে হয় নৌকা বা ট্রলার দিয়ে। অথচ যে ঘাট দিয়ে মানুষের যাতায়াত, তাতে নেই কোনো সুযোগ সুবিধা। কাশিমপুর নাওজোরের এই পথ যেন এক জনভোগান্তির নাম। হাজার হাজার মানুষের যাতায়াত এই ঘাট ব্যবহার করে। অথচ ঘাটে নেই যাত্রীর ছাউনি, নেই পাবলিক টয়লেট, যাত্রীদের ওঠানামার সিঁড়িও নেই। ফলে চরম ভোগান্তিতে এ পথের যাত্রীরা। বৃষ্টি হলে তো কথাই নেই, পিছলে পড়ে আহত হন অনেকে। নামতেছি তো উঁচা, তখন তো পানি ছিল না, অনেক কম পানি। ওই নিচে মানে কেমনে পা পরিষ্কার করে এসেছি নিজে করতে পারি নাই, মানে হঠাৎ করে পিছলে পড়েছি। তাও অনেক পিছলে আমরা পড়ে যাওয়ার সম্ভাবনা আসছিল, কিন্তু বৃষ্টি হইলে আমরা পড়ে যেতাম যেভাবে উঠছি। স্বাধীনতার 50 বছর পরও ডঙ্কারবিল এলাকায় সেতু না থাকায় দুর্ভোগে সাধারণ মানুষ। অভিযোগ আছে ট্রলার প্রতি কাশিমপুর ঘাটে 70 টাকা করে চাঁদা আদায়ের। ট্রলারে মালামাল নিলে দিতে হয় বাড়তি খাজনা। অথচ প্রশাসন থেকে দেয়া হয়নি ঘাটের ইজারা। না আছে সুযোগ সুবিধা, না আছে টয়লেট, না আছে সিঁড়ি। আমরা ভাড়া ঠিকই দিচ্ছি, এরা ডাকের টাকা ঠিকই নিচ্ছে। আমরা কি সুবিধা পাচ্ছি? কিছুই পাচ্ছি না। আমরা যাতায়াত করি, লঞ্চে চড়তে সমস্যা হয়, যাত্রী পড়ে যায় পিছুর গায়ে, এখানে কোনো বস্তা ফালানো নাই। প্রতিদিন 70 টাকা করে মানে প্রতি নৌকা থেকে দেই, একদিন না দিলে নৌকা বন্ধ হয় আবার। যাত্রীদের পারাপারের জন্য পল্টন নির্মাণ সহ অবকাঠামোগত উন্নয়ন করার আশ্বাস জেলা প্রশাসনের। খেয়াঘাটের অংশে, সরকারি অংশে পল্টন থাকতে হবে, যারা যাত্রী আছেন তাদের উঠানামার ব্যবস্থা থাকতে হবে। সংশ্লিষ্ট দপ্তরকে ইজারা যথাযথভাবে প্রদান করার জন্য আমরা তাদেরকে পত্র দেব। কারণ সরকারি রাজস্ব ছাড়া এই ধরনের ইজারা বিহীনভাবে খেয়াঘাট চললে এটা সরকারের রাজস্ব বঞ্চিত হবে। ইমরুল কায়েস, RTV। 4 বছর ধরে টাঙ্গাইলে বৈরান নদীর বুকে ভেঙে পড়ে আছে সেতু। দুই পাড়ে সেতুটির ধ্বংসাবশেষ দেখা গেলেও মাঝখানের অংশ মিশে গেছে নদীর বুকে। ভেঙে যাওয়া সেতুটির কারণে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার 25টি গ্রামের 50,000-এরও বেশি মানুষ চরম ভোগান্তি পোহাচ্ছে। জনপ্রতিনিধি সহ বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও কোনো সুফল পাচ্ছে না এলাকাবাসী। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের প্রতিবেদন, জানাচ্ছে নুসরাত জাহান সিনথি। টাঙ্গাইলের বৈরান নদীর উপর নির্মিত সেতুটির কাজ শেষ হয় 2018 সালে। 2013-14 অর্থবছরে এশিয়ান উন্নয়ন ব্যাংকের অর্থায়নে এটি নির্মিত হয়েছিল। ধনবাড়ী উপজেলার ভাতকুড়া গ্রামের এই সেতুটি নির্মাণের সময়ে অভিযোগ ওঠে নানা অনিয়মের। অভিযোগের তোয়াক্কা না করে ক্ষমতা দেখিয়ে কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। নির্মাণের বছর দেড়েক পরই সেতুটি ভেঙে পড়ে নদীতে। সেই থেকে 4 বছর ধরে যোগাযোগ ক্ষেত্রে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকার 25টি গ্রামের 50,000-এরও বেশি মানুষের। পাইলিংটা জুত হয়েছিল না, গাতা কুদাল দিয়ে ঘুরে আর ভেঙে ভেঙে ঘুরে জায়গা খুবই দূরত্ব ঘুরে দিয়ে থেকে গেছে। বৃষ্টিটা খুবই জরুরি প্রয়োজন। ছাত্ররা এবং আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, আমাদের এটা নিকটবর্তী হয়। আমরা হাট বাজার করা হয় না, আমরা কোনো রোগী নিয়ে কোনো ডাক্তারখানায় যাই না। বিভিন্ন সময় স্থানীয় লোকজন
জনপ্রতিনিধি ও সরকারি দপ্তরে যোগাযোগ করেও কোনো সুফল পায়নি। ব্রিজটা ভাঙলো তখন এই জায়গায় কোনো মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান এবং কোনো মাতব্বর কেউ আসলো না। সরকারের কাছে এই দাবি আমার, এখানে ব্রিজটা আপনি দিয়ে দিন তাড়াতাড়ি। এলজিইডি অফিসে বারবার যোগাযোগ করা হলেও তারা এই বিষয়ে কোনো গুরুত্ব দিচ্ছে না বলছেন স্থানীয় জনপ্রতিনিধি। হাজার হাজার লোকের ভোগান্তি হইতেছে, এলজিইডি অফিসে বলা হয়েছে, তারা কোনো পদক্ষেপ নেন নাই। এই অবস্থায় লোকজনের পারার অসুবিধা, খুব কষ্টে তারা জীবনযাপন করছে। অন্যদিকে সেতুটি নির্মাণের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম মণ্ডল। দীর্ঘদিনের এই ভোগান্তি লাঘবে দ্রুত সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা। নুসরাত জাহান সিনথি, RTV। শরীয়তপুরে এবার পাটের ভালো ফলন হলেও দাম নিয়ে শঙ্কায় চাষিরা। প্রখর রোদ আর অতিবৃষ্টির কারণে চাষের শুরু থেকেই ভোগান্তি পোহাতে হয় চাষিদের। এতে গেল বছরের তুলনায় পাট চাষে বেড়েছে উৎপাদন খরচ। ক্ষতি পুষিয়ে নিতে সরকার থেকে পাটের দাম নির্ধারণের দাবি তাদের। শরীয়তপুর থেকে আসাদ গাজীর প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। শরীয়তপুর জেলায় সোনালী আঁশ পাটের এবছর ভালো ফলন হয়েছে, তবে ন্যায্য দাম নিয়ে কপালে চিন্তার ভাঁজ চাষিদের। মৌসুমের শুরু থেকেই প্রচণ্ড রোদ আর অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে অধিকাংশ পাট ক্ষেত। আগাম বৃষ্টিতে ক্ষেতে পানি জমে পাটের গোড়ায় পচন ধরায় অনেকেই অপরিপক্ক পাট কেটে ফেলেন। অনেকে আবার খরার কারণে পানির অভাবে পাট জাগ দিতে পারেননি। রোপণ করার সময়ও বারবার সেচ দেয় বেড়েছে উৎপাদন খরচ। এতে ফলন ভালো হলেও ন্যায্য মূল্য নিয়ে শঙ্কায় চাষিরা। তাই হয়েছে আমরা এদিকে কাটতে আনতে একটা বদলা লাগে 500 টাকা, মানে পাট বিক্রি কেনা 2000 টাকা এমন। আমরা কৃষক বাঁচি কেমনি? এখন 2 থেকে 2200 টাকা পাটের মনে এখন আমাদের বলদি কেমন দিয়ে পোষায় না। এই পাটের দামে, বলদির দামে আর বিষের দামে পোষায় না। মানে যদি যে পাটের দাম যদি না বাড়ায় আমাকে না খাই মরে দাম গাই। যেভাবে আমরা গৃহস্থী করি, কিন্তু গৃহস্থিতে অনেক টাকা খরচ হয়, কিন্তু আমাকে সেইভাবে আমাকে কোনো লাভ হয় না। গতবারকার থেকে এইবারকার কানিকে 10 মণ পাটই কম, অর্ধেকই কম। উৎপাদন খরচ বেড়ে গেলেও ফলন বিপর্যয়ের কোনো আশঙ্কা নেই বলছে স্থানীয় কৃষি বিভাগ। এখন পর্যন্ত 60% জমির পাট কর্তন করা হয়েছে। ফলন খারাপ হওয়ার পিছনে মূল কারণ যে বপনের সময় বৃষ্টিপাত কম হওয়া এবং পরবর্তীতে অতিমাত্রা বৃষ্টি হওয়া। চলতি বছর শরীয়তপুরে 31,203 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 80,453 মেট্রিক টন। সৈয়দা সামিয়া তামান্না, RTV। নড়াইলে 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 49তম শাহাদাত উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ওই দিন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, আলোচনা সভা, শোক র্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা সহ নানা বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। 15 আগস্ট জাতীয় শোক দিবস পালনে মেহেরপুরের গাংনীতেও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উসই সিং MP বলেছেন, বান্দরবান পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন এবং পর্যটকদের কাছে আকর্ষণীয় করে গড়ে তুলতে নাগরিকদের সহায়তা প্রয়োজন। সকালে বান্দরবান পৌরসভা কার্যালয়ের সরঞ্জাম বিতরণ ও মত বিনিময় সভায় একথা বলেন তিনি। এছাড়া বান্দরবান পৌর শহরকে পরিচ্ছন্ন রাখতে 3 হুইলার গার্বেজ ভ্যান, গার্বেজ রিক্সা, ভ্যান পুশকার, ডাস্টবিন সহ দুর্যোগ মোকাবেলায় 7টি নৌকা বিতরণ করেন। জেলা সংবাদ এ পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। সন্ধ্যার সংবাদ 7টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।